আজকের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সে সকল অফিসার এবং সৈনিকগণ যারা পিলখানায় শহীদ হয়েছেন তাদের সকলকে। এছাড়াও বিচার ছাড়া নিরপরাধ যে সকল বিডিআর সৈনিক জেলে আছেন, দীর্ঘদিন থেকে কষ্ট করছেন, তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পিলখানায় শহীদ পরিবারের সামনে আমি এখনো যেতে পারিনি, তাদের দিকে তাকানোর সাহস আমার হয়নি। যেদিন আমরা এদেশের বিডিআর হত্যাকাণ্ডের শতভাগ বিচার নিশ্চিত করতে পারব, এরপর এ সকল শহীদ পরিবারের কাছে গিয়ে আমাদের সহকর্মীদেরকে রক্ষা করতে না পারার জন্য আমরা ক্ষমা চেয়ে নিব। এর আগে সে সকল পরিবারের সামনে যাওয়ার সাহস আমার হবে না। সে সকল ভাবিদেরকে বলবো, স্বামী ছাড়া সন্তানদেরকে বড় করা যে কত বড় কষ্টকর কাজ তার কিছু ধারণা আমার রয়েছে। আমার ওয়াইফও এভাবে বিগত এক যুগ থেকে একা একা বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করছেন। আমি কোথায় আছি, কেন আসছি না, বাচ্চাদের এ সকল প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি ক্লান্ত। তিনি জানতেনও না যে আমি বেঁচে আছি কিনা না। তাদের নিরাপত্তার সমস্যা হতে পারে ভেবে আমি তাদের সাথে যোগাযোগও করতে পারিনি। শহীদ পরিবারের ভাবিদেরকে বলছি, আপনারা তাও একজন শহীদ অফিসারের স্ত্রী হিসাবে সমাজে চলাফেরা করতে পেরেছেন। যদিও ফেসিস্ট হাসিনা কর্তৃক আপনাদেরকেও পদে পদে অপমানিত করা হয়েছে বলে জেনেছি, কিন্তু আমার ওয়াইফকে ফেসিবাদের দেয়া বড় জঙ্গির ওয়াইফ এই ট্যাগ মাথায় নিয়ে সমাজে মুখ লুকিয়ে লুকিয়ে অর্থনৈতিক এবং মানসিক চরম চাপ নিয়ে থাকতে হয়েছে। আমি জানি আর্মিতে থাকা কিছু ভারতীয় দালাল ছাড়া অধিকাংশ অফিসার এবং সকল সৈনিকবৃন্দ আমাকে খুবই ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসা সত্ত্বেও অফিসার্স যারা আছেন, আমার আত্মীয় স্বজন এবং সমাজের অন্যান্য যারা প্রিয় মানুষ আছেন, তারা কেউ ফেসিবাদের ভয়ে আমার ওয়াইফের সাথে মিশতে পারেননি, কারণ তাদেরকেও চাকরি থেকে আউট করে দেওয়া কিংবা গুম করার সম্ভাবনা ছিল। এরপরও আল্লাহ তাআলার এই বান্দি, আমার প্রিয় স্ত্রী, লৌহ মানবীর মতো আমার সন্তানদেরকে আগলে রেখে কঠিন সবর করে বিগত 11টি বছর আমার অপেক্ষায় আছেন। এখনো তিনি জানেন না কবে আমি ফেরত যাব, অদৌকিত তার কাছে যেতে পারবো কিনা। আল্লাহ তাআলা যেন তাকে সর্বোত্তম জেজা দান করেন। আপনাদেরকেও এভাবে আমি সবর করার পরামর্শ দিব। ইতিমধ্যেই বীর বিক্রম উপাধিপ্রাপ্ত কর্নেল হাসিন স্যার, যার কথা আমরা 11 বছর আগেই আমাদের স্টেটমেন্টে বলেছিলাম, তিনি বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত বিচার নিশ্চিত করার জন্য নতুনভাবে এক আইনি লড়াই শুরু করেছেন। আশা করি অচিরেই সকল অফিসার এবং সৈনিকবৃন্দ এবং ছাত্র জনতা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং তার সুষ্ঠু বিচারের দাবি আদায় করে নেবেন। এরপর আমি সকল দর্শককে ধন্যবাদ জানাই। আমার আগের দুটি ভিডিও তারা দেখেছেন এবং অনেকেই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়েছেন। আমি আসলে আপনাদের ভালোবাসা এবং দোয়া পেয়ে আপ্লুত, অ্যামেজড। আপনাদের এ সকল দোয়া হয়তো আল্লাহর তরফ থেকে আমার জন্য এতদিনের কষ্টের বদলে একটা প্রতিদান। দোয়া করবেন যেন আপনাদের প্রশংসার কারণে আমার মধ্যে অহংকার না চলে আসে। আপনারা অনেকে অনেক কমেন্টস করেছেন, আসলে সকল কমেন্টসের উত্তর দেওয়ার সুযোগ নেই। আমি দুইটি কমেন্টসের ছোটভাবে উত্তর দিচ্ছি। একজন ভাই একটি কমেন্টস করেছেন যে আপনি কি আসলেই সত্যিকার অর্থে সৈয়দ বংশের কিনা, কারণ আমার নাম সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, এবং উনি প্রশ্ন করেছেন আপনি কি সৈয়দ বংশের মানে জানেন? এটা হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদেরকে সৈয়দ বলা হয়। জি, আপনাকে এর উত্তরে আমি বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমাদের পরিবার আসলে সৈয়দ বংশ, এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে আমাদের মৌলভীবাজারে এসেছিলেন হযরত শাহ মুস্তাফা ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি। আমরা ওনারই পরবর্তী প্রজন্মের বংশধর। আমার এক চাচা সৈয়দ কামাল আহমেদ, যিনি একসময় বিএনপি এর জেলা সেক্রেটারি ছিলেন, উনাকে অনেকেই হয়তো আপনারা চেনেন। উনার এই বিষয়ে একটি বই আছে এবং কিছু গবেষণা আছে। আমাদের বিস্তারিত বংশীয় তালিকা থেকে উনি এই লিংক ডিটেইলস দেখিয়েছেন, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। আরও একজন ভাই কমেন্ট করেছেন, আই রিয়েলি ওয়ান্ট ইউ টু কনসিডার জয়নিং পলিটিক্স ASAP। এর উত্তরে আমি বলবো, আমি একজন সৈনিক,
খুব সহজ সরল মানুষ, মানে সোজা বুঝি, সোজা কাজ করি। তারপরেও সুযোগ পেলে পিনাকিদার মতো কারো কাছ থেকে রাজনীতি, অভ্যুত্থান, বিপ্লব ইত্যাদি শেখার এবং সবক নেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আপনারা অনেকেই একটা কমেন্টস করেছেন যে 2011 সালে আমাদের অপারেশন কেন ফেল করলো, সেই অভ্যুত্থান কেন ফেল করলো। আসলে এটি বের করার সুযোগ এখনো আমি পাইনি, কারণ সেই ঘটনার পর থেকেই আমি সবার থেকে ডিসকানেক্ট ছিলাম। আর যে কোনো অপারেশন, সেটা সফল হোক বা ব্যর্থ হোক, তারপরে একটা ডিব্রিফিং করতে হয়, পুরো ঘটনা, পুরো অপারেশনকে পর্যালোচনা করতে হয়। তো আলটিমেটলি যেহেতু আমার সহকর্মীদের সাথে, আগের কলিগসদের সাথে এখন যোগাযোগ এতদিন ছিল না, তাই এতদিন এটা করার সুযোগ হয়নি। এখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বিভিন্ন লেভেলের সাথে যোগাযোগ হচ্ছে, বিভিন্ন তথ্য উপাত্ত হাতে আসা শুরু করেছে। সে সময় কে কে তখন গাদ্দারি করেছিল, এসব কিছু ইনশাআল্লাহ বের করা হবে এবং কোনো গাদ্দারকেই ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ, সে যত কাছের মানুষই হোক না কেন। আপনারাও ইনশাআল্লাহ আস্তে আস্তে জানতে পারবেন, দোয়া করবেন। আজকের প্রথম প্রশ্নে চলে যাই। গোয়েন্দা সংস্থার দাবি আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান আপনি এবং বেশ কয়েকটি জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আপনি জড়িত ছিলেন, এ বিষয়ে আপনার মন্তব্য কি? এটা গোয়েন্দা সংস্থার দাবি। সো যে কোনো দাবি যখন সামনে আসে, তখন যে দাবি করেছে তার অবস্থা খেয়ালে রাখার দরকার হয়। ফাহাম আব্দুল সালাম সোশ্যাল মিডিয়ায় খুবই ফেমাস ব্যক্তিত্ব, চিন্তাবিদ। একটা অনুষ্ঠানে দেখলাম উনি পলাতক শেখ হাসিনাকে প্যাথোলজিক্যাল লায়ার বলেছিলেন। তার কথায়, তার ভাষায়, সে যদি বলে যে আজকে সূর্য পূর্ব দিকে উঠেছে, তাও আমরা সন্দেহ করার বেশ কারণ থাকে, আসলে কি আজকে সূর্য পূর্ব দিকেই উঠেছে? কারণ এইটাই যে সে একজন প্যাথোলজিক্যাল লায়ার। এখন আসেন এই প্যাথোলজিক্যাল লায়ারের এই সকল গোয়েন্দা সংস্থা, তাদের অবস্থা কি, তাদের আমলনামা কি, আমরা একটু দেখি। শুরুতেই আসে তাদের প্রথম বড় আমল হচ্ছে আয়নাগর প্রতিষ্ঠা। এখানে আমি এই সুযোগে নেত্র নিউজ টিম এবং জুলকারনাইন সায়ের ভাইদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জাতির তরফ থেকে। আপনারা অনেক ত্যাগ স্বীকার করেও এই সত্যটি প্রকাশ করেছেন, নিজেরা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এমনকি জুলকারনাইন সায়ের ভাইয়ের ছোট ভাইকেও আক্রমণ করা হয়েছে, আহত করা হয়েছে। আর এই সেই আয়নাঘর যেখানে ব্রিগেডিয়ার আজমি স্যার, who is one of the brightest officer in Bangladesh Army, উনাকেও দীর্ঘ কয়েক বছর ধরে গুম রাখা হয়েছিল। তো এই গোয়েন্দা সংস্থাগুলো এই পরিমাণ গুম করেছে যে বর্তমান সরকার আলাদা গুম কমিশন করতে বাধ্য হয়েছে, এবং এই গুম কমিশনে শত শত লোক সাক্ষ্য দিচ্ছেন এবং তারা কেস ফাইল করছেন, অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন, যেটা আমরা বিভিন্ন সংবাদ সম্মেলনে দেখতে পাচ্ছি। এই যে যারা গোয়েন্দা সংস্থা যারা দাবি করছে, এই গোয়েন্দা সংস্থার দাবি, এই দাবিকারকরা হচ্ছে ভারতীয় রয়্যাল এজেন্টদের কথায় চলা, তাদের বি টিম। তারা হচ্ছে সেই গোয়েন্দা সংস্থা যারা আমাদের এদেশের স্বাধীন বাংলাদেশের অফিসারদেরকে গুম করে জেরা করেছে এবং রয়্যাল অফিসারদের মাধ্যমে জেরা করিয়েছে। উদাহরণ হিসাবে দেখুন মেজর সুমন স্যারকে রয়্যাল অফিসাররা জেরা করলো, এবং অথচ উনি বাংলাদেশ আর্মির মিনিমাম 3 থেকে 400 অফিসারের ডাইরেক্ট ইনস্ট্রাক্টর এবং প্ল্যান কমান্ডার। উনার পায়ের নখে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। এই গোয়েন্দা সংস্থাগুলোর আরেকটা কীর্তি দেখেন। কিছুদিন আগে কর্নেল হাসিন স্যার সম্ভবত ওনার সংবাদ সম্মেলনে উনি জানালেন যে উনি রতে কাজ করতে চান নাই বলেই তাকে গুম করা হয়েছিল। এটা এটিএন নিউজে প্রবাবলি হেডলাইন আসছে, একটা ভিডিওতে আসছে। তো কর্নেল হাসিন স্যার তো হি ওয়াজ বীর প্রতীক। হ্যাঁ, চট্টগ্রাম হিলট্রেক্সে অপারেশনে সাহসিকতার জন্য ওনাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয় এবং অনেকগুলো অপারেশনে উনি ইনভলভ ছিলেন। এরকম একজন অফিসারকেও জঙ্গি বানানো হয়েছে, আর আমি তো বীর প্রতীকও পাইনি, আমাকে তো আরো সহজে জঙ্গি বানানো যাবে। তো সংক্ষেপে বললে যে এই গোয়েন্দা সংস্থাগুলো ছিল এই যে ভারতীয় প্রক্সি শাসন এবং এই ফ্যাসিস্ট সরকারকে মসনদে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় টুলস। এর প্রমাণ হচ্ছে এটা যে যখনই বিগত সরকারের পতন হলো, তখন আমার ব্যাপারে যারা সরব ছিল
যেসব গোয়েন্দা কর্মকর্তা তারা কিন্তু সবাই দল বেঁধে পালিয়েছে। তো এটা একটা প্রুফ যে এটা ইট ওয়াজ পার্ট অফ দে ওয়ার পার্ট অফ দি প্ল্যান। সবাই একসাথে মিলে কাজ করছে, এখন তাদের দলনেত্রী পালাইছে এবং অল অফ দেম ফ্লেড। ইভেন ক্যাপ্টেন সুবাইল খুবই আপরাইট এবং পেট্রিয়টিক অফিসার, আমরা MI3 থেকেই আমি তাকে চিনি, দেখছি, এবং কনক সরোয়ার ভাইয়ের টক শোতে সুবাইল আসছিল, তার আলোচনাগুলো যারা দেখছেন ইউ আন্ডারস্ট্যান্ড, মানে আপনারা বুঝবেন যে হোয়াট কাইন্ড অফ আপরাইট অফিসার ইজ হি। তো এরপরেও দেখেন তাকেও কিন্তু গুম করা হয়েছে, এবং এইসব গোয়েন্দা সংস্থা, বিখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোই কিন্তু এই গুম করার কাজে ছিল। আরেকজন হচ্ছে দেখেন মেজর রেজা, কমান্ডো মেজর রেজা, যে আসছিল কনক সরোয়ার ভাইয়ের এখানে আসছিল এবং প্রবাবলি টিভিতেও কিছু টক শোতে ও ছিল। তাপস কেসে এই সকল অফিসারকে কিন্তু জঙ্গি বানায় দেওয়া হয়েছে। একইভাবে আমাদের কলেজের সিলেট ক্যাডেট কলেজের 37 লং কোর্সের মেজর হেলাল, হি ওয়াজ এ ভেরি ব্রাইট এবং ফেমাস ব্রাইট অফিসার এবং ফেমাস কমান্ডো ইন বাংলাদেশ আর্মি, কিন্তু উনাকেও কিন্তু এরকম জঙ্গি নাম দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, যে মিস্টার তাপসকে ওনারা হত্যার চেষ্টা করছেন। তো এরকম বিভিন্ন নাটক তো ওরা কন্টিনিউয়াস করেই গেছে, এগুলোর কোনো শেষ নাই। আর এই সেই গোয়েন্দা সংস্থাগুলো যার একজন ব্রাইট মেম্বার হচ্ছেন মেজর জেনারেল জিজাউল হাসান, এখন যিনি অ্যারেস্ট আছেন। এখন যদি আর্মি অফিসার যারা, তাদেরই যদি এই অবস্থা হয়, এত বেশি গুম এবং নির্যাতন হয়, তাহলে হোয়াট অ্যাবাউট নর্মাল যারা সিভিলিয়ান্স আছেন, যারা সমাজের সাধারণ নাগরিক, হয়তো বা ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক কিংবা শিক্ষক, যারা একটু বিরোধী মতের ছিল, তারা নিয়ে গুম করত এবং জঙ্গি মামলা দিত, অথবা অন্য কোনো আইদার সন্ত্রাস দমন আইনে অথবা ICT অ্যাক্টে মামলা দিয়ে তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদের নামে বিভিন্ন কেস দিয়ে দিত। তো এরপরে আসেন, দেখেন আমাদের রিসেন্ট ইভেন্টসগুলো দেখেন। মিস্টার নাহিদ ইসলাম, উনাকে অ্যারেস্ট করে এমন নির্যাতন করেছে যে উনার কিন্তু পুরো পায়ের উপরের সাইড এবং কোমরের নিচের সাইড কালো হয়ে গেছিল, যেটা তো মিডিয়াতে আসছে, আমরা সবাই দেখছি। তো এটাই তো আমাদের এই গোয়েন্দা সংস্থা, মানে যারা আমার ব্যাপারে এই দাবিটা করছে। একইভাবে দেখেন ডিবিতে সকল সমন্বয়ক, মানে সিনিয়র সমন্বয়ক যারা ছিল এই 24শে গণ আন্দোলনের, তাদের সবাইকে অলমোস্ট আটকায় রাখলো। সিনিয়র সমন্বয়ক যারা ছিল, সার্জি সালাম থেকে শুরু করে নাহিদ ইসলাম থেকে শুরু করে সবাই, তো তাদেরকে ডিবিতে বন্দি করে রাখলো এবং এই সেম নাটক তাদেরকে দিয়ে একটা স্টেটমেন্ট পড়াইলো যে আন্দোলন ইজ ওভার এবং সব দাবি মেনে নিছে, সামথিং সিমিলার টু দ্যাট, ইন দ্যাট এফেক্ট। এবং নিশ্চয়ই আপনাদের সবার চোখে ওই ছবিটা ভাসতেছে, যেখানে সার্জিস উনি এক হাতে একটা পিস্তল ঠেকানোর সিম্বল দিয়ে রাখছিলেন, যেটা ছবিতে, এবং অল অফ আস আন্ডারস্টুড দ্যাট এটা আসলে তাদেরকে পিস্তল ঠেকিয়ে কিংবা জোর করে এই জবানবন্দি নেওয়া হয়েছে। এগুলা তাদের বিভিন্ন কাণ্ডকীর্তি। এছাড়া দেখেন ইভেন আমার ফ্রেন্ড খিজির হায়াত খান, ওকেও ওরা এরকম মিস ইনফরমেশন করছে এবং তার মাধ্যমে চাইছে যে ওকে একটু খেপায় তুলতে, যাতে ও যদি কোনোভাবে আমার ব্যাপারে কিছু জানে তাইলে যেন ওদেরকে জানায় দেয়। ওর উপর কিছু একটা মনে হয়, আমি জানি না কারা, কিছু আক্রমণ করার চেষ্টা করছে অথবা তাকে প্রবলি ডিস্টার্ব করছিল তার এলাকায়। এখন দেখা যাচ্ছে যে ওকে এইসব গোয়েন্দা সংস্থা ইনফরমেশন দিছে যে আপনার বন্ধু আপনার উপর আক্রমণ করতে চাইছে, হত্যা করতে চাইছে। খুব ফানি একটা ক্লেম। তো ইভেন হায়াত তো তার লাইভেও এই ব্যাপারটা বলছেন। তো এইসব কন্টিনিউয়াস গুম, খুন, মিথ্যা অপবাদ এবং নাটক সাজানোতেই, এই নাটক সাজানোর মধ্যেই আপনার এই গোয়েন্দা সংস্থাগুলো হচ্ছে অভ্যস্ত এবং ভেরি প্রফেশনাল ইন দিস থিংস, নট ইন প্রফেশনাল ওয়ার্কস। They are very professional in goon, very professional in khun, very professional in making natok and stories, and these are the things they are expert in. But still story making এ তাদের স্ক্রিপ্টে অনেক সমস্যা হয়, এটা সামনে আসতেছে বলতেছি। সো এইটা হচ্ছে আমাদের ক্লেইমেন্ট বা ক্লেইম যারা করছেন, যে দাবি করছেন যারা, দাবিকারক যারা, তাদের অ্যাকচুয়াল কন্ডিশন, আমলনামা বলা যায় অনেকটা। আরো আমলনামা তো অনেক কিছু বাকি, মানে আই ক্যানট কভার দেম অল, এটা হয়তো বা কয়েক সিরিজ লাগবে। সো তারা আমাকে খুব বড় গলায় জঙ্গি দাবি করছে, কিংবা বিভিন্ন আন্ডারগ্রাউন্ড বিভিন্ন অর্গানাইজেশনের মেম্বার কিংবা লিডার ইভেন দাবি করে বসছে। তো এখন এই ধরনের গোয়েন্দা সংস্থাগুলোর দাবির প্রেক্ষিতে কোনো আলাপ আলোচনা করাটা ইটসেলফ আসলে সময় এবং শ্রমের অপচয় বলেই মনে হয়। স্টিল আমি
আমি কিছু পয়েন্টস আপনাদের সামনে রাখতেছি, কারণ হয়তো অনেকের মনে অনেক প্রশ্ন, যেহেতু ওরা অনেক প্রপাগান্ডা করছে, কিছু ভুল তথ্যের মাধ্যমে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতেই পারে। তো সেগুলো যেন একটু ক্লিয়ার হয়, এই জন্য আমি আরো কিছু পয়েন্টস আপনাদেরকে শেয়ার করতেছি, যাতে আপনারা পুরো ব্যাপারটা আরো বেটার গ্রেপ করতে পারেন। দেখেন, 2008 সালের নির্বাচনের প্রায় 1.5 মাস আগে, 19 নভেম্বর প্রবাবলি, মিস্টার সজীব ওয়াজেদ জয় উনি একটা প্রবন্ধ লিখছেন আরেক আমেরিকানের সাথে, স্টেমিং দ্য, এটার হেডিং ছিল যে স্টেমিং দ্য রাইজ অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ। তো সেই আর্টিকেলে ওনারা দাবি করেছেন যে জোট সরকারের আমলে, বিগত মানে তৎকালীন এর আগের জোট সরকারের আমলে সেনাবাহিনীতে 30% মাদ্রাসার ছাত্রদেরকে ঢোকানো হয়েছে এবং এদেরকে নির্মূল করে সেনাবাহিনীকে পুনর্গঠন করতে হবে। দিস ওয়াজ হিজ ক্লেম। এদেরকে আউট করে অথবা নির্মূল করে, আমার এক্স্যাক্টলি টার্মটা মনে নাই, দেখতে হবে। সো এই যে দ্য স্টোরি মেকিং অথবা এই যে ক্লেম, এই ক্লেমের মূল উদ্দেশ্য কি? তারা একটা বয়ান তৈরি করতেছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে এক্সট্রিমিজম আছে এবং মাদ্রাসা ছাত্ররা প্রচুর ঢুকে গেছে, বাংলাদেশ সেনাবাহিনীতে জঙ্গি ঢুকে গেছে। এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ। কারণ হচ্ছে এই দাবি করলেই সহজেই ইন্ডিয়ার মূল যে উদ্দেশ্য বাংলাদেশকে সিকিম বানানো, এটা অর্জন করা খুব ইজি। এই দাবির পরে সহজে যেটা করা যাবে যে বাংলাদেশ আর্মিতে ধর্মীয় ইসলাম ধর্মের চর্চা করাটা আটকায় দেওয়া খুব সহজ, যে কাউকে জঙ্গি ট্যাগ দেওয়া খুব ইজি, যে কাউকে যেটাকে বলে ধর্মান্ধ ইত্যাদি ট্যাগ দেওয়া খুব ইজি, এবং লোকজনকে একটা ভয় পাইয়ে দেওয়া যাবে। আলটিমেট এইম হইল যেন লোকজন ইসলাম ধর্মের চর্চা না করে, আর্মিতে যারা মেম্বার্স তারা যেন ইসলাম ধর্মের চর্চা না করে। আর্মি মেম্বার্সরা, আর্মি অফিসার্স এবং সৈনিকরা যদি ইসলাম ধর্ম চর্চা করে, তাহলে প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে যারাই ইসলাম ধর্ম চর্চা করবে তাদেরকে কিনে নেওয়া একটু কঠিন, তাদেরকে ভয় দেখানো একটু কঠিন, তাদেরকে হানি ট্র্যাপে, ইন্ডিয়ায় ট্রেনিং এ নিয়ে হানি ট্র্যাপে ফেলা অনেক কঠিন। তারা সহজেই বাংলাদেশকে বিক্রি করে দিবে না একটা প্রমোশনের জন্য, কিছু টাকার জন্য, কারণ তারা আল্লাহকে ভয় পায় দেখেই তো সে নামাজ পড়তেছে, দাঁড়িয়ে রাখতেছে, সমাজের স্রোতের বিপরীতে গিয়ে সে দাঁড়িয়ে রাখতেছে। সমাজের স্রোতের আমি বলবো না, সো কল্ড অ্যারিস্টোক্রেটিক সোসাইটির বিপরীতে গিয়ে সে দাঁড়িয়ে রাখতেছে। তারা যেটা আটকাইতে চায় সেটা হচ্ছে যে যতদিন বাংলাদেশ আর্মির ভিতরে ইসলামিক প্র্যাকটিসেস থাকবে, সৈনিকরা অফিসাররা নামাজ পড়বে, কেউ কেউ হয়তো বা দাঁড়িয়ে রাখবে, অনেকে হয়তো বা টাকনুর উপরে প্যান্ট তুলে রাখবে, কারণ এটা আমাদের ধর্মীয় বিধান মতে খুব জরুরি একটা জিনিস। সো এইসব কাজ করলে তার মানে হলো দে আর প্র্যাকটিসিং ইসলাম, এবং এই ইসলামটা হচ্ছে ইন্ডিয়ার চোখের শত্রু। বাংলাদেশকে সিকিম বানানোর প্রজেক্ট আটকানোর একটা মেজর অবস্টেকল। এই জন্য তারা আমাকে একটা ভালো, আই কুড সে একটা ভালো এক্সাম্পল মেক করতে চাইছে আমাকে দিয়ে, যে he was sort of a course, he was well known to many people, but তাকে আমরা পচাই দিলাম, তাকে আমরা সবার সামনে তার ইমেজ ডিস্ট্রয় করে দিলাম। এখন যত বেশি ডিস্ট্রয় করা যাবে তত বেশি তাদের জন্য লাভ, তত বেশি ভিতরে আই ওয়াজ আউটসাইড, এবং আমার ইমেজ যত বেশি তারা রং কালারিং করতে পারতেছে, তত বেশি ভিতরের অফিসারদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারতেছে। তোমরা কি জিয়ার মতো হবা, তাই তুমি দাঁড়িয়ে রাখছো কেন? এরকম আমি বিভিন্ন ঘটনা শুনছি বিভিন্ন অফিসারদের থেকে। তুমি কি সেই জিয়ার মতো হবা, তুমি নামাজ পড়ো বেশি, তুমি দাঁড়িয়ে রাখো বেশি, তুমি সেই জিয়ার মতো হবা। সো ইন্ডিয়ান দালাল যেসব জেনারেলস ছিল, এবং ইন্ডিয়ানদের দালালি করে যারা প্রমোশন নেওয়ার জন্য প্ল্যান করতেছিল এবং প্রমোশন নিচ্ছিল, এবং এরকম অনেক অফিসার আছে, আমি আই এম নট নেমিং দেম হিয়ার। এটা ফেসবুকে ইলিয়াস হোসেন ভাই কিংবা আমাদের জুলকারনাইন সাহের ভাই, তাদের ফেসবুক পোস্টে অনেকগুলো কাভার হচ্ছে, বিভিন্ন আমলনামা বের হচ্ছে। সো এইসব আমলনামা দেখলে আপনারা যারা দেখেন নাই, কাইন্ডলি দেখে নেবেন কিভাবে একটা ইসলামের এগেনস্টে কিভাবে একটা ওয়ার শুরু করছিল এইসব ইন্ডিয়ান দালাল অথবা ইন্ডিয়ান এজেন্টস, যেসব অফিসাররা ইন্ডিয়ার এজেন্ট হয়ে গেছিল। আলটিমেটলি দে ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট ইসলাম। সৈনিকদেরকে, অফিসারদেরকে ইসলামিক প্র্যাকটিসগুলো করতে দিত না। এটা আমাকে যত বেশি ট্যাগ দিতে পারছে, তত বেশি প্রেশার ক্রিয়েট করতে পারছে ইনসাইড দি আর্মি। সো এইটা ছিল আলটিমেট এইম। আমি ছাড়া আরো অনেক অফিসারকে করছে, ইভেন কর্নেল হাসিন স্যারের মতো অফিসার, যিনি বীর প্রতীক, ওনার মতো অফিসারকেও কিন্তু জঙ্গি ট্যাগ দিয়ে দিছে। So this is their agenda, এবং this is the reason they went for this tagging. তো আমি যেটা বলবো যে রিসেন্টলি পেপারে আসছে, সোশ্যাল মিডিয়াতেও আসছে, যে ইন্ডিয়ান আর্মি চিফ দেখা গেছে যে উনি লাইভে জেনারেল ওয়াকার স্যারের সাথে লাইভে আলাপ করতেছেন, দুই আর্মি চিফের মধ্যে লাইভ আলাপ হচ্ছে।
আর পিছনে দেখা যাচ্ছে যে রেসকোর্স ময়দানে পাকিস্তান আর্মির সারেন্ডারের ছবি। দ্যাট মিনস প্রবাবলি ইজ ট্রাইং টু শো অফ দ্যাট দেখো আমরা কিন্তু হেল্প করছিলাম এবং পাকিস্তান আর্মি কিন্তু আমাদের কাছে সারেন্ডার করছিল। সো ডাজ হি ওয়ান্ট টু মিন দ্যাট যেহেতু পাকিস্তান আর্মি আমাদের কাছে সারেন্ডার করছিল, সো দিস বাংলাদেশ বিলংস টু আস? ডু ইউ রিয়েলি মিন দ্যাট? I would ask Indian Chief of Army Staff. Did you really do you want to mean that or what? আর আপনারা যদি এক্সপেক্ট করেন ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়া ইটসেলফ, ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো, আপনারা যদি এক্সপেক্ট করেন যে আপনারা স্বাধীনতায় সাহায্য করছিলেন এই জন্য পুরো বাংলাদেশ আপনাদের পায়ের নিচে লুটায় পড়বে, গোলাম হয়ে যাবে, সরি, এটা কখনো সম্ভব না। বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা, আপনি সাহায্য করছেন, আপনাকে ধন্যবাদ জানানো হয়েছে এবং আপনি নিজের স্বার্থে সাহায্য করছেন। মিস্টার ব্লাড তৎকালীন 71 এর দিকে 71-72-তে প্রবাবলি উনি বাংলাদেশ ইউএস অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশে, তৎকালীন ইস্ট পাকিস্তানে। ওনার যে ব্লাড টেলিগ্রাম নামে ফেমাস একটা একটা বই লেখা হয়েছে এটার উপর, ওনার টেলিগ্রামের উপর ভিত্তি করে। তো ওখানে উনি কভার করছেন কি জন্য মিসেস ইন্দিরা গান্ধী কি কারণে বাংলাদেশকে হেল্প করছিলেন। সো এটা এমন না যে ইন্ডিয়ানরা খুব আমাদের প্রতি দরদ উতলায় পড়ছিল বাংলাদেশের মানুষের প্রতি এবং এই জন্য এসে খুব সাহায্য করছে পাকিস্তান জালেম শাসকদের বিরুদ্ধে এবং পাকিস্তানের জালেম আর্মির বিরুদ্ধে, যারা আমাদের মানুষের উপর খুব আক্রমণ করতেছিল এবং জুলুম নির্যাতন করতেছিল। সো ইন্ডিয়া সাহায্য করছিল তাদের পার্সোনাল, তাদের নিজেদের স্বার্থে। পাকিস্তানকে দুই ভাগে ভাগ করা ছিল তাদের মূল স্বার্থ। আর আমরা হেল্প নিছি কারণ উই ওয়ান্টেড টু অ্যাচিভ আওয়ার ফ্রিডম। আমাদের উপর জুলুম করা হচ্ছিল, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। তো এখানে উইন উইন সিচুয়েশন। এখানে এমন না যে তারা আমাদেরকে হেল্প করছে এই জন্য আমরা তাদের পায়ে গিয়ে লুটায় পড়তে হবে, সরি, এটা বাংলাদেশের মানুষ খায় না। এটা আওয়ামী বয়ান, এটা ইন্ডিয়ান বয়ান। অ্যাকচুয়ালি ইন্ডিয়া এই বয়ানটা ছড়ায় দিছে আওয়ামী লীগের মাধ্যমে যাতে বাংলাদেশের মানুষকে তাদের গুলাম বানায় রাখা যায়। বাট সরি, বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা, যুগ যুগ থেকে দেশের মানুষ স্বাধীন ছিল। তারা অন্য কোনো হেজিমনিক ফোর্স, কোনো আগ্রাসী কোনো শত্রু বাহিনী, আগ্রাসী কোনো দেশের কাছে নিজেদের মাথা নত করবে না ইনশাআল্লাহ। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাকে এই যে জঙ্গি তকমাগুলো দেয়া হয়েছে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমাকে জুড়ে দেওয়া হয়েছে। আরেকটা কারণ, একটু দূরবর্তী কারণ হইতে পারে, সেটা হচ্ছে আমার নাম মেজর জিয়া। যদি আমার নাম মেজর মুজিবুর রহমান যদি হইতো, প্রবাবলি তখন আওয়ামী লীগ আমার নামে এত বেশি জঙ্গি ট্যাগ লাগাইতো না, কারণ তখন তাদের দলীয় নেতা, তাদের লিডার অফ দ্য গ্রুপ, আমি বলবো, বিকজ আই ডোন্ট থিঙ্ক দ্যাট মিস্টার মুজিব ইজ দি লিডার দেশের জাতির। আমি ওইসব আলাপে যাচ্ছি না। সো আমার নাম প্রবাবলি মেজর মুজিব হইলে তারা এই অ্যাগ্রেসিভ মিডিয়া ক্যাম্পেইনে যাইতো না প্রবাবলি আমার এই নাম নিয়ে, কারণ এটা তাদের জন্য একটা বুমেরাং হইতো। কারণ গুগলে মুজিব সার্চ দিলে দেখা যেত তখন মেজর মুজিব জঙ্গি অমুক টমুক চলে আসতো, যেটা এখন অনেক সময় কেউ প্রেসিডেন্ট জিয়ার সার্চ দিলে দেখা যায় যে মেজর জিয়া জঙ্গি এই নিউজ আসতেছে। তো এইসব ব্যাপারে আমি আসতেছি পরে, আরো কিছু কথা আছে এই ব্যাপারে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে এই বিগত ভারতীয় প্রক্সি সরকার তারা যে একের পর এক জঙ্গি নাটক করে গেছে, এটা তো খুব ক্লিয়ার। এটাতে আমার মনে হয় এদেশের খুব কম মানুষই আছে যে এটা এখন তাদেরকে এক্সপ্লেইন করার দরকার আছে। তাও আমি একটু ছোট করে বলি যে আমি বারবার চিন্তা করতাম যে ওরা কেন এমন করতেছে, একবার কেন আমাকে এক একটার সাথে জড়াচ্ছে। তো আমি যেটা চিন্তা করি, আমার ধারণা আমি বলতেছি, তাদের যেটা দরকার ছিল যে তারা জঙ্গি কার্ড খেলবে একের পর এক, বিভিন্ন সময় নতুন একটা ইভেন্ট ক্রিয়েট করে জনগণের দৃষ্টি সেদিকে আকর্ষণ করবে এবং ওয়েস্টকে গিলাইতে হবে যে উই আর ফাইটিং টেরোরিজম। সেই 9/11-এর সেই বয়ান যেটা ওয়ার্ল্ডে যখন আমেরিকা যখন ফেরি করছিল, সেই বয়ানটা ওয়েস্টকে গিলাইতে চাইছে বারবার, যেটা অনেক ইন্টেলেকচুয়ালস অনেক ডিটেলস আলাপ করছেন, সেটা পিনাকিদা থেকে শুরু করে ডক্টর জায়েদুর রহমান জায়েদ স্টেকে, এরকম আরো অনেকে খুব ডিটেলস এগুলো আলোচনা করছেন। আই এম নট গোয়িং ইনটু দ্যাট ডিটেলস। কিন্তু পাবলিক এইসব নাটক, এইসব জঙ্গি কার্ড এগুলো খায় না। আর এইসব নাটক যেগুলো ছিল সেগুলো কিন্তু এখন ডজনে অথবা শত শত প্রমাণ সামনে আসতেছে। ওরা চাচ্ছিল যে এক ঢিলে দুই পাখি মারবে। এক হচ্ছে যে আমি যেহেতু কু অ্যাটেম্প করছিলাম, ওই গভর্নমেন্টকে সরাইতে চাইছিলাম, সো আমার এগেনস্টে আমার উপর একটা বদলা নিল, এক। আর দুই হইল বাংলাদেশ আর্মিকে যত বেশি ডিফেইন করা যায়, যত বেশি চাপে রাখা যায় অ্যাবাউট ইসলাম, সো দ্যাট আর্মি কিছু জেনারেল যারা প্রমোশনের কাঙ্গাল, নিজের দিন, নিজের জীবন এবং নিজের ধর্ম, নিজের দিন এবং নিজের দেশকে বিক্রি হইলেও তার প্রমোশন দরকার এবং তার টাকা দরকার এবং তার ফেসিলিটিস দরকার, এরকম কিছু জেনারেল যারা
আলটিমেটলি ইন্ডিয়ান এজেন্সি কনভার্ট হয়ে গেছিল, তাদেরকে দিয়ে তারা ওই প্রেশারটা ক্রিয়েট করতে পারছে প্রত্যেকটা ক্যান্টনমেন্টে, যাতে ইসলামিক প্র্যাকটিসেসগুলো যেন আর্মিতে না হয়। এবং আরও যা যা করছে সেটা তো আছেই, ইন্ডিয়াতে বারবার বিভিন্ন অফিসারদেরকে, সিনিয়র জুনিয়র অফিসারদেরকে বিভিন্ন কোর্সে নিছে এবং তাদেরকে বিভিন্ন লেডি অফিসারদেরকে সাথে দিছে, প্রবাবলি কন্ডাক্টিং অফিসার আর হোয়াট, আই ডোন্ট নো এক্সাক্ট ডিটেলস, বাট এগুলো ডিটেলস সোশ্যাল মিডিয়ায় আসছে, অনেককে হানি ট্র্যাপে ফেলছে এবং সেই হানি ট্র্যাপে ফেলার পরে সেটা দিয়ে তাদেরকে কাজ করাইছে। এটা হচ্ছে ফ্যাক্ট। তো 2011-12 দিকে শুরুর দিকে 2012 দিকে শুরুতে আমাকে হিজবুত তাহরিরের সাথে সংশ্লিষ্ট বলে তারা দাবি করলো। প্রবাবলি হিজবুত তাহরির তখনও নিষিদ্ধ ছিল না বাংলাদেশে, এবং ওয়ার্ল্ডের অনেক দেশে তখনও মনে হয় ওপেনলি তারা কাজ করতেছিলেন। তখন এই ভারতের দালাল গোলাম সরকার বুঝতে পারলো যে তাইলে তো আমাকে হিজবুত তাহরির ট্যাগ দিয়ে বেশি লাভ হচ্ছে না, কারণ এটা নিষিদ্ধ কোনো সংগঠন না। তখন আলটিমেটলি ওদের আরেকটা নতুন নাম দেওয়ার দরকার হইলো। তখন আমি জানি না, বাজারে তখন ভালো কোনো অপশন তাদের হাতে ছিল না মনে হয়, এই জন্য তারা নতুন একটা দলের নাম ডিভাইস করলো, নতুন একটা দল নিজেরা প্রডিউস করলো বলা যায়, নাম দিল আনসারুল্লাহ বাংলা টিম। এই অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন ফেসিস্ট গভর্নমেন্ট প্রধান নিজেই, আর এর মুখপাত্র ছিল আমাদের প্রথম আলো ডেইলি স্টার, যারা আলটিমেটলি ইন্ডিয়ান হেজিমনিকে সাপোর্ট করতেছে ইন দিস কান্ট্রি। তো আমি তখন জীবনে ফার্স্ট টাইম ওই অর্গানাইজেশনের নাম শুনলাম প্রথম আলো থেকেই আসলে, এবং পরে বিভিন্ন পুলিশ এবং বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সির বিবৃতি থেকে। এবং এটা রিসেন্টলি দেখলাম মিস্টার তাসলিম খলিল, উনি নেত্রা নিউজের মিস্টার তাসলিম খলিল, উনি ফেসবুকে একটা পোস্টে লিখছেন, আই কোট, যে আনসারুল্লাহ বাংলা টিম নামে আদৌ কোনো সংগঠন ছিলই না, যেটা নাই সেটারে আওয়ামী লীগ সরকার কি করে নিষিদ্ধ করলো, এইটা একটা অমীমাংসিত প্রশ্ন। সো এটা থেকে ক্লিয়ার যে মানে নাটকের স্ক্রিপ্ট একটার পর একটা চেঞ্জ হচ্ছিল, তো মাঝে হয়তো বা নতুন একটা দল ক্রিয়েট করা দরকার ছিল। সো দে ক্রিয়েটেড দিস নেম আনসারুল্লাহ বাংলা টিম, এবং আমাকে এটা লিডার বানায় এটা কিছুদিন নিউজ করছে। এরপরে দেখা গেল যে ঠিক আছে, ইট ইজ নট এনাফ, আমাকে আরো ফার্দার ব্যাড লাইটে নেওয়া দরকার। তখন তারা এই দেশের সম্মানিত আলেম ওলামা এবং মাদ্রাসা যারা ছাত্র আছে তাদের চোখে আমাকে খারাপ প্রমাণ করার জন্য তারা যেটা করলো যে শোলাকিয়া ঈদগাহ মাঠে একটা হামলার নাটক করলো এবং আমাকে দাবি করলো যে আমি সেটার লিডার। তো এটা কিভাবে কল্পনা করা যায় যে আমি যেখানে বিশ্বাস করি যে এই দেশের মুসলিমদেরকে, এই দেশের মানুষকে এবং এই দেশকে রক্ষা করা বিদেশি শত্রুদের হাত থেকে, বিদেশি আগ্রাসনের হাত থেকে রক্ষা করা আমার ইমানি দায়িত্ব, ফরজ দায়িত্ব, সেই মানুষকে আমি নিজে আক্রমণ করব সাধারণ মুসলিমদেরকে, আল্লাহর কাছে আশ্রয় চাই, এরকম খারাপ ধারণা থেকে। তো ওরা এরকম গা শিউরে ওঠা অভিযোগ আমার বিরুদ্ধে দাঁড় করেছে। সো এরপরেও দেখা গেল যে আনসারুল্লাহ বাংলা টিম এই নামের কিছুদিন চললো, এরপরে বাজারে আবার নতুন একটা নাম তারা আমদানি করলো, দেখলাম আনসারুল ইসলাম, আনসার আল ইসলাম। জি, তো আমি এখনো বুঝি না যে এটা দ্বারা তারা কি বুঝায়, এবং এই তাদের যে একটার পর একটা নাম চেঞ্জ, এটা কি নামে নতুনত্ব কেন আনলো, কি এটা নতুন কোনো নাটক ছিল ওর হোয়াট। এরপরে দেখেন একই সাথে আবার যেটা করলো যে হোলি আর্টিজানে যে হামলাটা হইলো সেটার ব্যাপারেও আই এম দ্য লিডার, আমার প্ল্যানিং এ, আমার অর্ডারে এই হোলি আর্টিজান আক্রমণটা হয়েছে। এখন এটা কমন সেন্স, মানে সাধারণ একটা মানুষের কমন সেন্স থেকে বোঝা যায় যে হোলি আর্টিজানে এই যে জাপানিজ, অনেকেই জাপানিজ ছিল যারা ওয়ার্কার ছিল, কাজ করতেছিল বাংলাদেশে, তাদেরকে মারলে আমাদের দেশের আলটিমেটলি আমাদের জাতির ফায়দাটা কি? হ্যাঁ, মানে তারা তো একটা প্রবাবলি কোনো একটা প্রজেক্টে ছিল, আমি এক্স্যাক্টলি জানি না কোন প্রজেক্ট, ভুলে গেছি কোন প্রজেক্টে, কোনো একটা প্রজেক্টে প্রবাবলি তারা কাজ করতেছিল। তো এটা তো খুবই ফানি একটা ক্লেম যে এরকম একটা দেশের বিরুদ্ধে যাবে। এবং হোলি আর্টিজানের পরে আলটিমেটলি যেটা হয়েছে, আওয়ামী সরকার, তৎকালীন ফেসিস্ট এবং ভারতের গোলাম প্রক্সি সরকার, যেটা তারা কিন্তু ওয়েস্টের সামনে নিজেদেরকে অনেক বড় প্রয়োজনীয় একটা টুলস বাংলাদেশের জন্য খুব জরুরি একটা ফোর্স হিসেবে প্রমাণ করতে পারছে যে ওকে, আমরা কিন্তু এদেশে জঙ্গিবাদ এবং এক্সেট্রা এগুলা কন্ট্রোল করব। সো হোলি আর্টিজানের হামলাটা আলটিমেটলি এদেশের মুসলমানদেরকে তো কোনো হেল্প করেই নাই, উল্টো মুসলমানদের ধর্ম পালনে এই আওয়ামী লীগ সরকারের এবং ভারতীয় প্রক্সি সরকারের এন্টি ইসলামিক অ্যাক্টিভিটিসকে আরো অনেক বেশি বৈধতা দান করছে। এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে ইট হেল্পড ইন্ডিয়া, যে বাংলাদেশের উপর আরো টাইট গ্রিপ করতে পারছে কাউন্টার টেরোরিজমের নামে, এই জঙ্গিবাদ দমনের নামে।
তারা আমার গলায় রশি ঝুলাইতে ছিল মরিয়া, আমাকে পাইলে তারা ফাঁসি দিবে এক্সেট্রা। তো সেই প্রক্সি সরকারকে আমি কেন হেল্প করব একটা অপারেশন করে, যেটার পরে তাদের লেজিটিমেসি বাড়বে এবং ওয়েস্টের কাছে তারা খুব বাহবা নিবে? এটা তো অ্যাবসার্ড। সো এইগুলা স্ক্রিপ্ট একটার পর একটা চেঞ্জ হয়েছে, এইগুলা আসলে আরো অনেক প্রবাবলি রয়ে গেছে। আমি এই ইয়ের মধ্যে একসাথে সবগুলো কভার করা ডিফিকাল্ট। ফাইনালি যেটা দাঁড়াইছে যে বাংলাদেশে এমন কোনো আন্ডারগ্রাউন্ড দল নাই যাদের সাথে তারা আমাকে লিঙ্ক করে নাই এবং সেটা লিডার বানানো হয় নাই। একবার জেএমবি লিডার বানানো হয়েছে, একবার আইএসএ লিডার বানানো হয়েছে, একবার আল কায়দা লিডার বানানো হয়েছে, একবার হিজবুত তাহরির লিডার বানানো হয়েছে, একবার হিজবুত তাওহিদ মনে হয় আরেকটা দল আছে তাদের লিডার বানানো হয়েছে। আমি জানি না, মানে এত দলের লিডার আমি, মানে আই এম সাচ এ গ্রেট লিডার। তাইলে তো আমার মনে হয় যে এরকম বিভিন্ন মতাদর্শের দল, এসব দলের তো এক একটার চিন্তাধারা মতাদর্শ আলাদা। সো আই এম সাচ এ গ্রেট লিডার, আমি এত বড় লিডার যে সমস্ত ভিন্ন মতাদর্শের দলগুলোকে আমি আমার আমব্রেলার নিচে নিয়ে আসতে পারছি। তাই আমি বলবো বাংলাদেশের মানুষের খুব খুশি হওয়া উচিত যে এত বড় একজন লিডার আপনারা পেয়ে গেছেন আমাকে। বাট সরি, দ্যাট ক্লেম ইজ ভেরি ফানি ক্লেম। এটা হচ্ছে কথা আর কি। আরেকটা বিষয় হচ্ছে তারা যে দাবিগুলো একটার পর একটা করছে, তারা এইটার জন্য প্রমাণ কি হাজির করছে? তারা কি কোন প্রমাণ হাজির করছে? নো। কারণ আমরা জানি যে দ্য বার্ডেন অফ প্রুফ অলওয়েজ লাইস উইথ দ্য ক্লেমেন্ট। যে ক্লেম করছে সে প্রুফ দিতে হবে যে দিস ইজ দ্য প্রুফ দ্যাট মিস্টার জিয়া অথবা মেজর জিয়া ইজ ইনভলভড। দে কুড নেভার গিভ এ সিঙ্গেল শ্রেড অফ প্রুফ। হ্যাঁ, প্রমাণ যদি ওরা বানাইতে, মানে তারা তো একটাতে এক্সপার্ট, গুম করে জোর করে জবানবন্দি নেওয়া, যেটা আমরা সার্জিজ এবং হাসনাতদের ক্ষেত্রে দেখছি এবং সমন্বয়কদের ক্ষেত্রে দেখছি ডিবিতে এবং আরো অন্যান্য কেস, এবং এটা আরো অনেকে, কর্নেল হাসিন স্যার সহ আরো অনেকে এটা জানাইছেন এখন। তো তারা এইটাতে এক্সপার্ট, তারা এই প্রুফ তৈরি করছে। দ্যাট প্রুফ ইজ কিছু সাধারণ যুবকদেরকে হয়তো বা গুম করছে, তারপরে জোর করে তাদের জবানবন্দি নিচ্ছে যেখানে আমার নামটা অ্যাড করে দেওয়া হয়েছে। দ্যাটস হাউ আই এম দি লিডার অফ অল দিস গ্রুপস। তো বাট স্টিল এটা বোঝা যায় যে এটা এইসব ফানি ক্লেমসের ব্যাপারে আর কোনো আলাপে আর যাওয়ার দরকার নাই। আই হোপ সবার কাছে বিষয়টা ক্লিয়ার। এখন আমি লাস্ট একটা কমেন্টের উত্তর দিব। একজন দর্শক কমেন্ট করছিলেন যে ওনার কমেন্ট হচ্ছে এরকম যে আমার প্রশ্ন, যারা আপনাকে জঙ্গি বলে ব্যাপক প্রচার করেছে সেই সকল সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আপনি কি কি পদক্ষেপ নেবেন? এটা আমি বলবো যে খুব ভালো একটা প্রশ্ন এবং আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট, কি করা যায়। কারণ এদেশের অনেকগুলো মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলি এবং ইলেকট্রনিক মিডিয়া বলি, তারা অনেকেই সাংবাদিকতার কোনো জার্নালিজমের বেসিক কিছু এথিক্স আছে, কোনো নীতি নৈতিকতা কিছু না মেনে আমার ব্যাপারে যা ইচ্ছা ট্যাগ ইচ্ছা মতো ইউজ করছে, যেটা ইভেন কোর্টে প্রুভ হয় নাই, কোর্টে কোনো কিছু আলটিমেট ডিসাইসিভ কোনো ডিসিশন দেয় নাই, কোর্ট আমাকে যে ট্যাগ দেয় নাই সেটা তারা নিজেরা ট্যাগ ইনভেন্ট করছে। সেটা মূলত প্রথম আলো এবং ডেইলি স্টার গং আলটিমেটলি যারা ইন্ডিয়ান পারপাস সার্ভ করার জন্য এদেশে কাজ করতেছে আই বিলিভ। এবং এরকম আরো কিছু মিডিয়া আছে, ইট ইজ নট অনলি প্রথম আলো, শুধু এদের দুইটার মধ্যে এটা সীমাবদ্ধ না। সো এদের এরকম সবগুলো মিডিয়া প্লাস যারা যেসব বিভিন্ন সংস্থা, সিকিউরিটি ফোর্সেস, পুলিশ ফোর্সেস এবং এইন্ট অর্গানাইজেশন যারা ছিল, তাদের বিভিন্ন মুখপাত্র যারা আমার ব্যাপারে বিভিন্ন ট্যাগস ইউজ করেছেন, আমি আমার আইনজীবীর সাথে, লয়ারের সাথে আলাপ করছি ইতিমধ্যে। আমি প্রবাবলি প্রত্যেকের বিরুদ্ধে, প্রত্যেকটা মিডিয়া এবং প্রত্যেক সেই ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি যারা ডেরিভেটরি টার্মস এবং ট্যাক্স ইউজ করছেন তাদের বিরুদ্ধে কয়েক শত কোটি টাকার মানহানি মামলা করার জন্য চিন্তা করতেছি ইনশাআল্লাহ। আর যদি বাংলাদেশের আইনিভাবে সুযোগ থাকে একই কেসে প্রত্যেকের জন্য আলাদা কেস করা যায় কিনা আমি জানি না, এটা আমার লয়ার উইল ডিসাইড। এবং সেই কেসে আমি ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশ আর্মি এবং স্টেট অফ বাংলাদেশ স্টেটকেও যেন ক্ষতিপূরণ দেওয়া হয় সেটার জন্য আমি আবেদন করব। কারণ হচ্ছে আমাকে এই ট্যাগ যেটা দেওয়া হয়েছে এটার মাধ্যমে আলটিমেটলি বাংলাদেশ আর্মির ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। এটা ছিল তাদের আলটিমেট প্ল্যান। এট দ্য সেম টাইম আমাদের এই স্টেট, আমাদের এই রাষ্ট্রেরও ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ করা হয়েছে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে, যে এটা একটা জঙ্গি রাষ্ট্র, এখানের অফিসাররাও জঙ্গি, এখানের লেফটেন্যান্ট কর্নেল, মেজর্স অল আর মানে দে আর বিকামিং জঙ্গি ওয়ান বাই ওয়ান। তো এইগুলোর মাধ্যমে আমি যে মানহানি মামলা করব এবং এটা ক্ষতিপূরণ চাবো আমার নিজের জন্য, অফকোর্স সেটা আমার ব্যক্তি হিসাবে খুব বেশি টাকার দরকার নেই। মূল হলে আমি কেসে জিততে চাই এবং এটা প্রুভ করতে চাই যে তারা সাংবাদিকতার কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে কাজ করছে এবং ভারতীয় পারপাস সার্ভ করার জন্য ইচ্ছে মতো ট্যাগিং ইউজ করছে।
এবং একই সাথে আমাদের বাংলাদেশ আর্মিকে এবং দ্য স্টেট অফ দি বাংলাদেশ গভর্নমেন্টকেও যেন ক্ষতিপূরণ দেওয়া হয় কয়েকশো কোটি টাকা মিনিমাম, সেটার জন্য ইনশাআল্লাহ আমি আমার লয়ারের মাধ্যমে কেস করার প্ল্যান করতেছি। আই হ্যাভ অলরেডি টকড উইথ হিম। দেখা যাক ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন বাস্তবে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। ধন্যবাদ।